জয় ঠাকুর। তিনি গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন সহজ সূত্র। মহারাজ আজ একটু আগেই এসেছেন। ঘরে এক এক করে ভক্তেরা আসছেন। ছুটির দিন, তাই সকালের ভিড়ও অন্য দিনের চেয়ে বেশি দেখা যাচ্ছে। মহারাজ বললেন, রবিবারটা এলে তোমাদের মজা লাগে না শনিবার রাতটা মজা লাগে? কুসুমবাবু বললেন, গুরুদেব, রবিবারের সকালটি বড় মিষ্টি, ওই রকমই ভালো লাগে শনিবার রাতটা। কাল এক বাঁধন ছাড়া অবসর ভেবেই আনন্দ। মহারাজ বললেন, ওটাও ঠিক নয়, ভালো করে ভাবো। ঘুম থেকে উঠতে যতক্ষণ, তারপরে বাজার হাট, গোছানো গাছানো, খবরের কাগজ, চা, ওই করতে করতেই কখন যে দুপুরের স্নান খাওয়ার সময় হয়ে গেল তা টেরই পাওয়া যায় না। তার মধ্যে যদি কাছাকাছি জমে থাকে তবে তো কথাই নেই। হাতে থাকবে সোমবার। যারা বসে আছেন সবাই হাসছেন। তিমির বাবু বললেন, মহারাজ, ওই এক ছুটি ছুটি গন্ধ, স্বাধীনতার আমেজ, অথচ কিছুই নয়, ফক্কি। গণপতি বাবু বললেন, তা ছুটির দিনই বলো আর আপিসের দিনই বলো, দুই এক। বাড়িতে আছো মানেও কাজ করো, অফিসে গেছো মানেও কাজ করো, শুধু গাড়ি ঘোড়ার হ্যাপাটা নেই, জুতো মোজা ব্রিফকেস নেই, এই আর কি। মহারাজ এবার হাসতে হাসতে বললেন, অফিস, সংসার, নিজের বাড়ি, কাজের জায়গা, এই সকল বোধগুলি কুহেলির মতো ডেকে বেড়ায়। কাহাতো এমন ছায়া মায়ায় খেলবে। ওসব বুদ্ধি ফেলে শুধু সারটাকে বুঝে নাও, ঝঞ্ঝাট কম। তোমরা এটা ভুলেই যাও যে কর্মে সংস্কার ক্ষয় হয়। যত পারো কর্ম করে যাও, তাই বলে জোর করে কর্ম বাড়িও না। কর্ম নিজের গতিতে সামনে এলে দায়সারা বা প্রত্যাখ্যানও করো না। নির্দায় ভাবে নিরলস আনন্দে কাজ করলে ধীরে ধীরে নিজের মধ্যে আনন্দের সন্ধান পাবে। কিন্তু অমন রবিবার সোমবার করলে দোলা চলেই দিন শেষ হবে। কি গো, তোমরা কি আমার কথাটা ধরতে পারলে? এই বলে মহারাজ থামলেন। পরিমল বাবু বললেন, ঠিকই মহারাজ, ছুটির দিনটাও ঠিক ঠিক অবসরের দিন নয়। বাড়ির মানুষেরা সারা সপ্তাহ কাজ সাজিয়ে রাখেন আমাদের জন্য। রবিবার এলেই ওইগুলো চাপিয়ে দেন। মহারাজ বললেন, ও কেমন কথা বাবা, সারা সপ্তাহ অফিসের সামাল, ঘরের মানুষটাও সংসার সামাল দেন, আর সেই যদি অফিসে যায় তো আরেক অবস্থা। রবিবারটাই দুটিতে একসাথে এ ওর ফরমাস খাটো। সারাদিন কাছাকাছি থাকো, মা বাবা বাচ্চারা সবাই মিলে বেশ একটা দিন কাটানো যায়। ওখানে অধৈর্য বা হিসেব নিকেশ কি হয়? ওটা বড় প্রেমময় দিন। পরিমল বাবু বললেন, তার হয় কই মহারাজ? এর নালিশ ওর নালিশ, পাওনাগণ্ডার হিসেব, ছেলেপুলের পড়া, সব মিলে যেন হই হই গণ্ডগোল। ছুটিটা ভাবতেই ভালো, এলে বিড়ম্বনার আর শেষ নেই। নিবারণবাবু বললেন, সেই কবে অবসর নিয়েছি, এখনো অবসর কিন্তু পাইনি মহারাজ। বরং তখন এমন অমন করে দিনটা কেটে গেছে। এখন রোজ দিনগুলো রবিবারের মতো হয়ে যাওয়ায় গোল বেশি। মা বাবা, ভগিনী, স্ত্রী, পুত্র পুত্রী সবাইকে নিয়ে হিমশিম। ভাই দুজনও একসাথে থাকে, ওদেরও বয়স হয়েছে। বৌমারা যে কেমন
আজও ঠাওর করতে পারি না। এর নালিশ অন্যালিশ এসব যত দিন যাচ্ছে ততই বাড়ছে দেখছি। বহু পাপ করে বড় ছেলে হয়েছিলাম মহারাজ। একরাশ প্রত্যাশা সবার, সাধ্য আমার দুর্বল। কেমন করে পুরাবো? দুই ভাইয়ের বয়স তো কম নয়, তবু ওদের যে কি এত বিবাদ ওরাই জানে। বিস্তর দোষ ধরাধরি চলে প্রতিদিন। বলি আমার মতো করে বোঝাই, তবু অবস্থা একই। কথার রেশ টেনে পরিমলবাবু বললেন, মহারাজ, আমার স্ত্রী তো আর একজন। উনি মায়ের কোনো আচরণই সহজ দেখতে পান না। তিমিরবাবু বললেন, সারাদিন এক নাগাড়ে কাজ করে হাঁপিয়ে যায় বুঝি, কিন্তু তার হয়ে বললে বাড়িতে সবাই অসন্তুষ্ট হন। কি করব বুঝেই পাই না। মহারাজ বললেন, আসল সমস্যাটা হলো আমরা ব্যক্তি নির্ভর বিচার করি কখনো, আবার কখনো পরিস্থিতি, কখনো কখনো আবার সম্পর্কের দিকে তাকিয়ে। ওটা ঠিক নয়। ওটা করলে পদে পদে ভুল হবে। ভুলটা ভুল, ঠিকটা ঠিকই, এইটা আগে বলতে শেখা চাই। আমাদের কাছে যারাই আসুক বিচার নিয়ে, তাদের প্রতি আমাদের দৃষ্টি সম্পর্কের বা কর্মের নয়, বিষয়টির। যে বিষয়ে বিচার, সেইটুকুকেই পক্ষপাতহীনভাবে দেখো, তাহলে ভুলটা কমে যাবে। কুসুমবাবু বললেন, স্ত্রী আর মা দুজনেই যদি আমার কাছে বিচার প্রার্থী হন, মহারাজ, তাহলে আমি কার পক্ষ নেব? মহারাজ বললেন, খেয়াল করনি বুঝি? বিচারালয়ে ন্যায়দণ্ড হাতে যিনি, তাঁর চোখ বাঁধা। সম্পর্ক দেখে বিচার নয় তো, বিষয়টার গুরুত্ব, সত্যতা, ক্রূরতা, ক্ষতি, এসবের উপর বিচার হয়। সম্পর্কের কথা এখানে উঠবেই না বাবা। যিনি অন্যায় করেছেন, দ্রোহের কারণ, তার শাস্তি হতে হবে। সম্পর্ক, লাভ ক্ষতি, এসব পক্ষপাতে বিচার অন্ধকারময় হয়, শান্তি হয় না, আরও অশান্তি বাড়ে। ভুলকে ভুল বলতে হবে বাবা, ঠিককে ঠিক বলার সাহস আনতে হবে। মনোরঞ্জন, স্তাবকতা, তোষামোদ, এসবে কি বিচার হয়? জানো কুসুম, তোমরা স্তাবক, পৃষ্ঠপোষক, প্রিয়, এসব নিয়ে একটা পরিবার পরিবেশ তৈরি করো, ওইতেই দুর্বলতা বাড়ে। মূল ভুলটা কোথায় বলি শোনো। যিনি পিঠে কিলো দিতে পারেন, আবার তারিফ করে হাত বুলিয়ে দিতে পারেন পিঠে, তিনি পৃষ্ঠপোষক। চুমু খাবেন, প্রয়োজনে চড়ও দেবেন। যথার্থ বিচার তো তখন। স্তাবক রেখো না, সে যেন বৃথা স্তুতি না করে। প্রশ্রয় বাক্যে যেন গর্হিত দুর্বলতা না এসে পড়ে। প্রিয় জিনিস নিয়েই থাকো না, ওতে তো আপত্তি নেই, তবে শ্রেয় যা তাই যেন প্রিয় হয়। দেহ তো সে সর্বনাশ, আত্ম তো সে অবিনাশ। যেন প্রশংসা ভালো নয়, ওতে দেহতোষ হয়। যথার্থ ভালোর প্রশংসা নিন্দা হয় না, উপভোগ হয়, সাক্ষী হওয়া যায়, একটা পূর্ণত্বের আনন্দ পাওয়া যায়। এবার তোমরা ভেবে দেখো তোমরা কি করো। সব সময় স্তাবকতা করে অথবা স্তাবকতা প্রাপ্ত হয়ে পুরো সমাজটা দুর্বল হয়ে গেছে। এখন এটাই নীতি করে নিয়েছে মানুষ যে সম্পর্কের ভিত্তিতে শাসন হবে। তা আবার হয় নাকি? কর্মের দোষ গুণের বিচারে সঠিক বিচার হয়। কেউ যদি প্রশ্রয় বিচার চায়, ও অবশ্যই দোষী। দোষ হলে দোষী, দোষ না থাকলে শুভ। যারে দেখতে নারী তার চলন বাঁকা, এরকম হলে হবে কেন?
বঙ্কিমকে ঠাকুর শ্রদ্ধা করতেন বিদ্যার কারণে, কিন্তু প্রয়োজনে ছ্যাঁচড়া বলতেও তো ছাড়েনি। রানী রাসমণির গায়ে চপেটাঘাতও তো করেছিলেন। ভাগ্নে হৃদয়ের কাজ চলে যাচ্ছে দেখে তার হয়ে সুপারিশ করে পক্ষপাতেও জড়াননি। শ্রী শ্রী মা সারদা দেবীর প্রিয় গণেনের ক্ষেত্রে কিংবা আশুর ক্ষেত্রে কিংবা মঠের কর্মচারী রাখা না রাখার ক্ষেত্রেও পক্ষপাত মা কখনোই করেননি। ঠাকুরের সন্তানরাও প্রত্যেকে তাদের জীবন দিয়ে এই শিক্ষা দিয়ে গেছেন। ওদের জীবনীগুলোই যেন নির্মল এক জীবন চর্যার দলিল। কিন্তু আমরা এত মায়ায় লিপ্ত যে যার কাছে উপকৃত হয়ে সুবিধা পাই নির্ভর করে তাদের বেমালুম পক্ষপাত করে বসি। দিনের আলোয় চোখ থেকেও অন্ধ। কারুর বশে গেলে হবে না, সুযোগবাদী হলে হবে না, যশ মান লোভী হলে বিচারে ভুল হবে। সব যায় যাক, সত্য যেন না যায়। যে বিচার চাইতে এসেছে তাকে সত্যটাই তো দিতে হবে। সত্য শোনার শক্তি তার না থাকলে সে তো তোমার দোষ নয়, শুধু শুধু দোষ ঢাকতে গিয়ে নিজে দোষী হবে। তোমাদের তোষামোদের বন্ধুত্ব বা সম্পর্কের কোনো দাম নেই, ওতে নির্ভর করা যায় না। আজ আছে, কাল নেই। নিবারণ বাবু বললেন, একদম তাই। আজ যে বন্ধু হলো, কাল সে মুখ ঘুরিয়েও চলে যায়। কারণটি ওইটি। মহারাজ বললেন, খেয়াল করে দেখবে, সংসারে যাকে পক্ষপাত করে বাঁচালে সে আরো বড় বিপদ ডাকে, আর সম্পর্কের বাঁধন স্বীকার করে যাকে রক্ষা বা পক্ষ দিলে সে কাল আরেক এমন দোষে জড়ালো যখন তোমার মুখ খুলতেই হলো, কোনোভাবেই রক্ষা হলো না। বরং সত্যে থাকলে এত বিপদ হতো না। ক্রোধের বিচার, পক্ষপাতের বিচার, সুযোগের বিচার, অজ্ঞানতার বিচার সব মন্দ, সব খারাপ, সব বিভীষিকার। সংসারে নিত্য নানান পরিস্থিতি, তা বলে কোনোভাবেই সত্যভ্রষ্ট হয়েও না। সত্য ধরে বিচার করো, সংসার করো, মানুষের সাথে মেশো, আশ্রয় দাও, সব পাবে। নয়তো একদিন হারাতে হারাতে ফকির হয়ে যাবে। সেদিন আমরা একটা দারুণ নিরসন পেয়েছিলাম। সংসারে কার পক্ষ নেই, কাকে রাখি, কাকে ফেলি, এই নিয়ে বহুবার দ্বন্দ্বে পড়েছিলাম। কিন্তু এই আলোচনার পর ব্যাপারটা খুব সহজ হয়ে গিয়েছিল। প্রথম প্রথম বিরূপ হতে হয়েছে অনেকের কাছে। তাঁরা মনে করেছেন আমি ভুল, কিন্তু পরে পরে তাঁরা আমায় বন্ধুই করে নিয়েছেন। অনেকে আবার ছেড়েও গেছেন। দেখেছি ছেড়ে যেতে আমার বরং মিথ্যের সাথে কম হতে হচ্ছে। এখন মানুষকেও বলতে ইচ্ছা করে, সংসারে বিচার দেওয়া খুব কঠিন কাজ, তাই বিচারের পরিস্থিতিতে না পড়াই ভালো। যদি পরিস্থিতি এসে যায় তখন কেবলমাত্র সত্যের সাথী হয়ে যেতে হবে। তাতে যা যায় যাক, যা থাকে থাক, সুখটি আসবে।